জানেন উনি টুপি পরে রিকোয়েস্ট করছেন যে আমাকে জুম্মার নামাজটুকু পড়তে দিন, আমি মুসলিম ধর্ম বিশ্বাসী, ওনাকে নামাজটুকু পড়তে দেয়নি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমান কালচার। কোরআন, পুরাণ, বাইবেল, বেদ সব শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে না। আমি এইটা কথা বলতে পারি, প্রত্যেক ধর্ম বিশেষ অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষ তাদেরকে এই কথাটার জন্য নিন্দা জানানো দরকার। আজকে যারা না নিন্দা জানাবে, আমরা বলো তাদের মতো বড় পাঠারি পশ্চিম বাংলার জোয়ান পাটিগুলি যেটা করো এই কথাটা যে মানুষটা যে কোনো ধর্মের যে না নিন্দা করবে তার মতো বড় পাঠাই দুনিয়াতে আসবে, তাতে আমার যা হয় হবে। কথা শুনতে খারাপ লাগে না? বলেছিলাম না প্রত্যেকটা প্রকল্প এরা এমন ভাবে ধর্ষণ করে চলেছে, এদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা 13 বছর ধরে এত উন্নয়ন করেছো যে আপনাদের মাইপে এসএস খাজিয়ে মাইপে উঠি নওশাদ সিদ্দিকী কোথায় গেল? নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আপনারা 13 বছর যে উন্নয়ন করেছো সেই উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরতে পারছেন না। খালি একটাই জিনিস, দেওয়ালে দেওয়ালে আপনারা এঁকেছেন লক্ষ্মীর ভান্ডার। সেই ভান্ডারে কি আছে দিদি নিজেও জানেন। সেই ভান্ডারে খালি চোর আর চোর, চোর আর চোর। অনেক দূরে দূরে চলে যাও। যে কাহিনী ওরা মানুষকে এত বিভ্রান্ত ছড়াচ্ছে, লাস্টে আর কিছুই পাচ্ছে না। বলতে তোদের এমন জেল খাটাবো, ভোট তোদের জেলে গিয়ে হবে। আমরা জেল পাস করে এসেছি রে মূর্খ, আমরা জেল পাস করে এখানে এসেছি। আজকে যতই বলো না কেন জেলের ভয় আমাদের দেখাবে না। আজ তোমাদের পাশের সব থেকে বড় নেতা, ভাঙড়ের তাবড় নেতা, তারা জেলে দেখার হাল নেই। আমাদের সামান্য ভূতের ছেলেরা যদি জেলে যায়, আমি তো বলো 500,000 ছেলে মানুষ তার গলায় ফুলের মালা দিয়ে আনতে যায়। প্রথম ভাড়া করে নিয়ে গেছিল না, জেলের সামনে গড়াগড়ি কাটছিল যে আমার নেতা ছাড়তে হবে না। হয়েছে না হয়নি? তারও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? ভাড়া করা লোক কিছুক্ষণের জন্য মায়া দেখায়। আর নওশাদ সিদ্দিকীকে যে অন্তর থেকে মেনে নিয়েছে, তারা যতদিন তার শরীরে রক্ত থাকবে নওশাদ সিদ্দিকীর জন্য এইভাবেই লড়াই করে থাকবে, এইভাবেই প্রতিবাদ করে থাকবে। তাই বলছি সময় থাকতে সাবধান হয়ে যাও। আপনারা যে নোংরা রাজনীতি, এই যে চোর পুলিশের খেলার রাজনীতি শুরু করেছো, এখনো সাবধান হয়ে যাও যেন আইন কারোর বাপকে ছাড়ে না। যে পাপ আপনারা করে চলেছো, একদিন না একদিন তোমাদের ভোগ করতে হবে। আমরা যে কেস খাচ্ছি, আমরা যে জেল খাচ্ছি, তার ক্রস কেস আমরা করে রাখছি। আজ না হয় কাল আমার নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমাদের প্রার্থীর নাম নূর আলম খান। আজ না হয় কাল আমরা আইনের লড়াই লড়ে লড়ে পড়ে তোমাদের সাথে দেখা হবে। তখন তোমাদের দেখার কোনো মানুষই খুঁজে পাবে না। তো স্টেজে বক্তা অনেক, আজ এই পর্যন্ত। আশা করছি আমাদের যে প্রার্থী নূর আলম খান মহাশয় অ্যাডভোকেট, আশা করছি আমরা খয়েরপুর বা ফরিয়াদ 1-2 থেকে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করি, জয়ী করে দিল্লি পাঠাতে পারি, সেই আশা রাখবো আপনাদের কাছে, মা বোনেদের কাছে, যেন আমাদের নূর আলম খান ভাই সাহেব আমাদের জন্য হকের লড়াই দিল্লি গিয়ে লড়ে। নওশাদ সিদ্দিকী ভাইজান এখনো 2 বছর আছে, পশ্চিম বাংলার সামনে নেবে, আমাদের অ্যাডভোকেট সাহেব দিল্লি সামনে নেবে। যদি এক দিদির ঘুম একজন হারাম করে দিতে পারে, ও মোদি এমনি পাগল হয়ে যাবে যখন একজন যাবে। তাই শুনতেছে বাচ্চা দিল্লি ঢুকেছে, নওশাদের একটা বাচ্চা দিল্লি ঢুকেছে, মোদির ঘুম হারাম হয়ে যাবে। বাকি তো তোমরা সব খেমটা দেখাচ্ছ, ইনি যে আসল খেলা দেখাবে তোমাদের দিল্লি। তো বক্তব্য দেওয়ার লোক প্রচুর আছে, আমাদের প্রার্থী সাহেব আছে, আপনাদের জেলা পরিষদ আছে, আপনাদের নয়নের মণি, সবাই বক্তব্য রাখবে। সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। প্রার্থী মাননীয় সম্মানীয় অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়ের সমর্থনে নির্বাচনীয় জনসভা। এই সভায় উপস্থিত আছে পোলেরহাট 1 নম্বর অঞ্চল কমিটির নেতৃত্ববৃন্দ, উসমান ভাই থেকে শুরু করে, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে, হিমবাবু, আমাদের আলা শ্বশুর থেকে শুরু করে আমাদের একাধিক পঞ্চায়েত সদস্য, মেম্বার এবং বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল নেতৃত্ব উপস্থিত আছেন। আমাদের যাদবপুর কেন্দ্রের ইলেকশন এজেন্ট ও যাদবপুর কেন্দ্রের পার্টির অবজারভার সম্মানীয় সুবক্তা, আমাদের সকলের প্রিয় অনির্বাণ তলাপাত্র মহাশয়। এছাড়া উপস্থিত আছেন দক্ষিণ খয়েরপুর গ্রামের সম্মানীয় আমার মুরব্বীরা ও আমার সমবয়স্ক বন্ধুরা,
পর্দার আশপাশে এবং এই স্টেজের আশপাশে উপস্থিত আমার মা ও বোনেরা সকলকে জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আপনারা বিগত 1 বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই খয়েরপুর থেকে যেভাবে তৃণমূল হারমাত তোলাবাজ নেতাদেরকে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই আপনাদেরকে আরো একবার আমাদের পার্টির পক্ষ থেকে সালাম জানাই। কারণ ভাঙড় জুড়ে যে সন্ত্রাসের ভোট গত বছর ভাঙড় সহ রাজ্যের মানুষ দেখেছে, এই ভাঙড়ের মধ্যে সর্ব লাস্ট ভোট রাত 2টো পর্যন্ত যেতে হতে হয় সেটা এই খয়েরপুরে হয়েছে। খয়েরপুরের মানুষ রাত 2টো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে এখান থেকে তিনটি পঞ্চায়েত সদস্য তৈরি করেছেন, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার তৈরি করেছেন এবং জেলা পরিষদ তৈরি করেছেন। তাই আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত 5টা বছর আপনাদের আমরা সুখের সাথী হয়ে থাকবো। কারণ আপনারা আমরা কাউকে 500 টাকার বিনিময় কোনো প্রকল্পর লোভ থেকে রাত 2টো পর্যন্ত আপনাদের ভোটের লাইনে দাঁড় করাইনি রাখিনি। আপনারা চেয়েছিলেন একটা সুস্থ সমাজ, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নীতি আদর্শকে সামনে রেখে রাতের ঘুম বিবি থেকে শুরু করে বাচ্চাদের ছেড়ে রাত 2টো পর্যন্ত ভোট দিয়ে এই কাঠালিয়া স্কুলে আমাদের এই এলাকার নেতৃত্বরা রাত 3টের সময় ব্ল্যাক বাক্স নিয়ে তারা হাজির হয়েছিল। সেই দিনে আমরা নিশ্চিত করেছিলাম যে 15-1 থেকে আমরা ব্যাপক ভোটে জিতছি। কারণ মানুষ যেভাবে আমাদের পাশে ছিল, কর্মীরা যেভাবে আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে যে ভোট করিয়েছে, এই ভোট কোনো টাকার দ্বারাই ভোট হয়নি। বক্সটা হচ্ছে আচ্ছা, কোনো হয়নি, কোনো কারণ ভয়ের দ্বারা হয়নি। তারা নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শকে খাড়া রেখে তারা তাদের ভোট দিয়ে তারা তাদের স্বপ্ন এলাকার উন্নয়ন করার জন্য। আমি আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের জেলা পরিষদ মেম্বার, আমার একটা নৈতিক দায়িত্ব, যে দায়িত্ব আপনারা আমার মাথার উপরে তুলে দিয়েছেন 5টা বছরের জন্য। আমার কাজ হলো জেলা পরিষদ থেকে এই ভাঙড়ের যে 3টি অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছি, পোলেরহাট 1, পোলেরহাট 2 ও শানপুকুর, এই 3টি নির্বাচনীয় ক্ষেত্রে এলাকার স্কুল ঘাট, হাই ড্রেন, গ্রামের রাস্তা, টিউবওয়েল এবং লাইট, এই সমস্ত কাজ, এছাড়া আরো অনেক কিছু বহুমুখী উন্নয়নমূলক কাজ আমার দ্বারা হয়। আমি কিছু কম বেশি 9 মাসে ভাঙড়বাসীর জন্য, বিশেষ করে আমার জেলা পরিষদের যে 3টি নির্বাচনীয় অঞ্চল আছে, জিপি আছে, আমি খয়েরপুর গ্রামবাসীর জন্য সর্বপ্রথম শিক্ষা দপ্তরে এই খয়েরপুরের একটি প্রাথমিক স্কুল আছে, সেই স্কুলের অবস্থা বেহাল। আমার এই এলাকার নেতৃত্বরা একাধিকবার জানিয়েছে, ভিডিও করে পাঠিয়েছে। আমি আমার প্যাডে লিখে ব্লকের যিনি শিক্ষা কর্মদক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ এবং আমাদের এডিএম সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব প্রত্যেকের কাছে আমি জমা করেছি যে আমার এলাকার ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। যে কোনো মুহূর্তে এই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তারা বিপদের সম্মুখীন হতে পারে। মহাশয়, আপনি দ্রুত এই স্কুলকে আপনি ব্যবস্থা করুন যাতে বিল্ডিংটা নির্মাণ করা যায় এবং সুন্দর হয়ে উঠুক, শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক। তাই আমি জেলা পরিষদ হিসাবে আপনাদের গ্রামের জন্য আমার ছোট ছোট ভাই বোনদের শিক্ষার দিকে তারা যেন আরো আগ্রহী হয়, তাই আমি এই কাজটা আমার করেছি। আপনারা খুশি তো? আরো করেছি, এই গ্রামের রাস্তা হাল খুবই খারাপ। আমাদের নেতৃত্বরা জানিয়েছিল আমি পোলেরহাট থেকে শুরু করে একদম ভগবানপুর পর্যন্ত এই রাস্তার কাজের স্কিমটাও আমি জমাদেরকে দিয়েছি। আগামীতে ভোট নির্বাচন মিটে গেলে আমাদের সভাধিপতি থেকে শুরু করে এডিএ সাহেব বলেছেন আমরা কাজটা টেন্ডার করে দেবো। দেখা যাক, যেদিন না টেন্ডার করে আমি আইনুর কথা দিচ্ছি আগামী দিন এসে আপনাদের সম্মুখে আমি যে কাজের জমা দিয়েছি তার রিসিভ কপি সহ কাজের প্রপোজাল সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জবাবদাহি করবেন এলাকার প্রশাসনিক আধিকারিকদের কাছে, যে সমস্ত চটিকাটা তৃণমূলের নেতারা আছে তাদের কাছে। কারণ
একজন জয়ী প্রতিনিধি, তিনি যে এলাকার মানুষের জন্য যে কাজের কথা বলছে, তারা কাজের গুরুত্ব কেন দেওয়া হচ্ছে না এবং সেই কাজ কেন হচ্ছে না। কবজি অব্দি হচ্ছে, কবই অব্দি সাদা গ্লাভস পরে হাতে বেরিয়েছিলেন, কারণ জনসংযোগের সময়, প্রচারের সময় গ্রামের মানুষের হাত টাচ করলে যাতে চামড়াতে কালো রং না লেগে যায়, তাই হাতে সাদা গ্লাভস পরে বেরোলেন। এবং তারপরেও গ্রামের মানুষ তারা বলছিলেন মিমি চক্রবর্তীকে 5 বছরের জন্য আরেকবার। কি পেলেন ভাঙড়ের মানুষ? কি পেলেন ভাঙড়ের মানুষ? কি পেল সোনারপুরের মানুষ? কি পেল বাড়িপুরের মানুষ? এখানকার যে তৃণমূলের অবজারভার আছে, যিনি কথায় কথায় বড় বড় গান মারা বক্তৃতা দেন আর হচ্ছে ধমকি দেন, চমকি দেন, তিনি যদি বলতে পারেন যে মিমি চক্রবর্তী 15 কতবার এসছেন, তারা আবার বলছি মঞ্চ ধরে নেমে যাবো, বক্তৃতা দেবো না। তাহলে তিনটে সাংসদ 2009 থেকে 2024 15 বছরে তিনজন সাংসদকে তিনবার ভোট দিয়েছেন, বিশ্বাস করেছেন ওই দলটা তৃণমূল কংগ্রেসকে, যারা আসলে গ্রামের মানুষের ভোট নিয়ে তারা আসলে তাদের সাংসদদেরকে দিল্লিতে পাঠায় ফ্রিতে 30 টাকা মুরগির মাংস, খাসির মাংস আর ভাত খাওয়ার জন্য। আর সংসদের যে এসি ঘর আছে, সেই এসি ঘর বসে ঠান্ডা ঘরে বসে নাকে ডেকে ঘুমানোর জন্য। গ্রামের মানুষের কথা বলার জন্য কজন গেছে? আজকে মিমি চক্রবর্তী, কবির সুমন, সুব্রত বসু, এই লিস্টটা যদি দেখা যায়, তাহলে এই লিস্টটা দেখে আপনারা ভাবুন যে গত 15 বছর ধরে আপনাদের এখানকার যে সমস্যা, আর্সেনিক মুক্ত পানীয় জলের সমস্যা, ভাঙড়ের যে কৃষি যে কাজ, সেই কৃষি কাজের জন্য আন্তর্জাতিক মানের কৃষি ভান্ডার, হিমঘর তৈরির সমস্যা, আপনাদের এই ভাঙড় অঞ্চল শুধু নয়, গোটা যাদবপুরে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় নেই, সেই সমস্যা। আপনাদের এখানে কোন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নেই, যার স্বাস্থ্য পরিষেবা সব ওই যাদবপুর বিধানসভা। এমন একটা ভাব যেন গোটা যাদবপুর লোকসভাটা শুধু ওই যাদবপুর। মিথ্যার পথ ছেড়ে ন্যায়ের পথে, আদর্শের পথে, নীতির পথে, সত্যের পথে আসুন। মিথ্যার পথে থাকতে গিয়ে কি অবস্থা হয় তা তো আপনারা দেখতে পাচ্ছেন। নিজেকে যারা বাঘ বলতো, সন্দেশকালীর বাঘ, বেতাজ বাচ্চা, আজকে জেলের পিছনে বিড়ালে পরিণত হয়েছে, বল দাঁড়াচ্ছে না তার পাশে। তাই বলবো, এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে কর্মী বন্ধুরা আছেন, আপনারা এই যে সামনে নির্বাচনের টাইম আসছে, এলাকাতে যে ধমকানি চমকানির চেষ্টা করছেন, আপনাদের বলবো, আপনাদের যে অঞ্চল স্তরের বা ব্লক স্তরের বা জেলা স্তরের যে সমস্ত নেতাদের কথা শুনে আপনারা ভাবছেন যে আইএসএফ এর বাড়িতে গিয়ে একটু হাত বোম মেরে আসি, আইএসএফ এর লোকগুলোকে একটু পাশের খেতো দিয়ে একটু খোঁচা মারি, আপনাদেরকে বলছি যে নেতাদের কথা শুনে আপনারা এগুলো করবেন ভাবছেন, পারলে একটু নেতাদের গায়ে খচর খচর করে দেখে নিন যে হালুমালু আওয়াজ বেরোচ্ছে না ম্যাও ম্যাও আওয়াজ বেরোচ্ছে। বলা যায় না, আপনার সামনে হালুমালুম করছে। যে মুহূর্তে আইএসএফ কেস করবে আর কেসে যখন হচ্ছে জেলের পিছনে গিয়ে হাজির হবে, তখন এখানকার এককালের তাজা নেতার মতো তারা হয়তো মিউ মিউ করে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলবে। আপনারা বুঝতে পারছেন না এখন আপনাদের তখন কি অবস্থা হবে। তাই সবার আগে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ। সংগঠক যারা এখানে আছেন উপস্থিত মঞ্চে সকলকে একসঙ্গে অভিনন্দন জানাচ্ছি। আলাদা করে বলতে গেলে অনেক সময় চলে যাবে। মূলত যে কথা, যে আগামী 1 তারিখে যে ভোট, সেই ভোট আপনারা দেবেন। আমরা বলছি না যে আপনারা আইএসএফ কে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, এ আমার কথা না, আমাদের দলের চেয়ারম্যানের কথা, যে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু ভোট দেওয়ার সময় যে কথাটাকে মাথায় রাখবে সেটা হচ্ছে যে 2009, বেশি পিছনে যেতে হবে না, 15 বছর আগে, 15 বছর আগে, মানে আমি তখন সদ্য রাজনীতি করা শুরু করেছি। 15 বছর আগে, মানে এখন যারা আমাদের বাপদাদা চাচারা আছেন তারা ফুল জমে তখন হচ্ছে রাজনীতি করতেন। তো সেই 15 বছর আগে 2009-এ যখন এই যাদবপুর কেন্দ্রে কবির সুমন নামে একজন তৃণমূলের প্রার্থী হলেন, তাকে এই অঞ্চলের মানুষ, গোটা যাদবপুরের মানুষ দুয়ার পরে ভোট দিয়েছিলেন। কেন ভোট দিয়েছিলেন? ভালো গান গাইতেন বলে, ভোট দিয়েছিলেন এইভাবে যে কবির সুমনকে ভোট দিলে
তার আগে 2004 থেকে 2009 কাজের মানুষ বলে বামফ্রন্টের যে নেতা বিখ্যাত ছিলেন, সেই সুজন চক্রবর্তী যে কাজ করেননি, ভাঙনের বুকে যা যা কাজ সুজন বাবু করে উঠতে পারেননি, সেই কাজ যাতে কবির সুমন করে, যাতে এই 15 অঞ্চলের মানুষের উন্নয়ন হয়, যাতে ওই 15 মানুষের উন্নয়ন হয়, যাতে গোটা ভাঙর সহ যাদবপুরের মানুষের উন্নয়ন হয়, তাই কবির সুমনকে মানুষ ভোট দিয়েছিল। 2009 ভোট হলো, কবির সুমন ভোটে জিতলেন, দিল্লি গেলেন, দিল্লি থেকে ফিরলেন, ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝগড়া হলো, গড়িয়ার ফ্ল্যাটে ঢুকে ছিটকিনি তুলে দিলেন, আর 4 বছর বেরোলেন না। প্রতারিত হলেন ভাঙড়ের মানুষ। 5 বছর বাদে 2014 একজন শিক্ষাবিদ এলেন, বলা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির লোক। আমরা ভাবলাম হ্যাঁ খুব ভালো শিক্ষিত মানুষ, আগের বারের মতো নিশ্চয়ই হবে না, এবারে নিশ্চয়ই যাদবপুরের মানুষ, ভাঙড়ের মানুষ তারা উন্নয়ন দেখতে পাবে, তাদের এলাকার যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে। আবার মানুষ ভোট দিল, দুয়ার করে ভোট দিল। 2014-তে তৃণমূলের সুগত বসু আপনাদের ভোট পেয়ে আমাদের ভোট পেয়ে জিতলো। জেতার পর বললো যে আমি তো লন্ডনে একটা কলেজে পড়াই, ওই কলেজে আমাকে মাসে 1.5 লাখ পাউন্ড দেয়। ওই সময় 1 পাউন্ডের দাম ছিল 70 টাকার কাছাকাছি। 1.5 লাখ পাউন্ড মানে প্রায় 35 লাখ টাকা মাসে মাসে। আর সংসদের তখন বেতন 1 লাখ টাকার কাছাকাছি। বললো ওই অত দামি চাকরি আমি ছাড়তে পারবো না, তাই আমি বছরে 9 মাস লন্ডনে পড়াবো, 3 মাস আমি এখানে আসবো। তো আমার ভাঙড়ের মানুষ, আমার যাদবপুরের মানুষ, তারা 5 বছরে 5 বরং 60 মাসের সংসদ চেয়েছিল, পেল 5 বছরে 3 মাস করে 15 মাসের সংসদ। সেই 15 মাসে যদি তৃণমূল কংগ্রেসের এখানকার কোন কর্মী বন্ধু বলেন যে 15 দিনও সংসদ, তার সংসদ এরিয়াতে, গোটা সংসদ এরিয়াতে ওই পুলিশের নাম প্লেট লেখা আছে এখানে, নামটা কোন থানা থেকে গ্রেফতার করলো এইটুকু পাঠিয়ে দেবে, ওর চাকরি পাওয়ার ব্যবস্থা আমি করবো। সেই সঙ্গে সঙ্গে বলি, যদি কোনো পলিটিক্যাল ম্যাটার, অর্থাৎ আমরা আইএসএফ দল করি, এটাই যদি আমাদের অপরাধ হয়, আর এই অপরাধে কোনো একটা হাঁস মরে গেছে, মুরগি মরে গেছে, এই কেসটাকে শয়তান মোল্লা জুড়িয়ে দিল যে আমরা আইএসএফ সমস্ত নেতৃত্ব, তাহলে শুনুন, এই আরাবুল সাহেবকে যেমন ঢুকিয়েছি, ওই লিস্টে শয়তান মোল্লা সাহেবও আছে। সময় লাগবে না, 4 তারিখের পরে আপনারা দেখতে পাবেন, এখন সামান্য কিছু দেখছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আইনি ভয় পাবেন না। পুলিশ, আরে পুলিশ তো চাকর, এই পাবলিক জনগণের চাকর পুলিশ। পুলিশ যদি মালিকানা দেখায় আর মস্তানি দেখায়, আইনের চর তো আছে, আইনের চাবুকের খুব লাগে, প্রচুর ঝাল, জানেন তো? কত বড় অফিসার এটা দেখে নেব, বুঝে নেব। সংবিধান, আইপিসি, সিআরপিসি মেনে যদি কেউ কাজ না করে, তাকে কিন্তু একই জায়গায় ছাড়বো না, এটা যেন মাথায় থাকে। আপনারা শুধু কোনো বেআইনি কাজে জড়িয়ে যাবেন না। আপনি যদি আইনসম্মতভাবে কোনো সভা, সংগঠন, কোনো কাজকর্ম করেন, সেটা আপনার সাংবিধানিক অধিকার। সংবিধানের 25 আর্টিকেল, 29 আর্টিকেল এটা মেনশন করে আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে বিনা অস্ত্রে আপনি সভা করতে পারেন, জমায়েত করতে পারেন, রাজনৈতিক দল করতে পারেন, সংগঠন করতে পারেন। আর এটা করার কারণে যদি শয়তান মোল্লা সাহেবরা প্ল্যান করে, চক্রান্ত করে কেস দেয়, আমরা যেমন শান্তি প্রিয় চুপচাপ থাকি, সেরকম কিন্তু দ্বিতীয়বার চোখে আঙুল ঢোকা তো দ্বিতীয়বার ভাববো না। ভয় পাচ্ছেন নাকি? জোশ আছে তো নাকি? আমরা সবাই যুবক তো নাকি? যারা বয়স্ক লোক আছে ওরা ভাববেন না যে ওদের কষ্ট দিচ্ছি না, এটা ভাববেন না। সবাই কিন্তু আমরা রক্তের জোরে, অর্থাৎ আমরা যে মানসিক ভাবে সবাই কিন্তু যুবক, আর এই যুবক কিন্তু স্বাধীনতার সময় বহু প্রাণ দিয়েছে, আর সেই প্রাণ দেওয়া, রক্ত দেওয়ার ফল কিন্তু আজকে কিন্তু এই স্বাধীন ভারতবর্ষ। কিন্তু এখনো কিন্তু ব্রিটিশের থেকেও খারাপ অত্যাচার হচ্ছে না, এরকম কিছু নাই। কিন্তু এলাকায় যে অত্যাচারগুলো হচ্ছে, যে সন্দেশকারীর ঘটনা আমরা দেখেছি, এর থেকে আমরা বুঝতে পারি শুধু সন্দেশকারী নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে কিন্তু এই ঘটনা ঘটে চলেছে। আর তৃণমূলকে যদি আপনারা নিয়ে আসেন বা আসেন, এখনো কিছু মানুষ তৃণমূল ঘরে তৃণমূল করে, তার মানে বুঝতে হবে ওর ধান্দা আছে। এত ঘটনা করে কেউ তৃণমূল করতে পারে?
যাকে রাতের দিনে শোয়ার সময় শোয়ার আগে বলতে হয় চোর, শুনতে হয়। একজন কোনো মানুষ চোর ছাড়া কথা বলেন না। তৃণমূলের সমর্থক শব্দই এখন চোর হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই বালি চোর, গরু চোর, কয়লা চোর, পায়খানা ঘর চোর, যত কিছু আছে কোড়াই ছাড়ে না। আমরা যখনই ফ্ল্যাগ মারছি তখনই ওদের জ্বালা, ফ্ল্যাগ খুলে ফেলতে হচ্ছে। এর মানে ওষুধের কাজ হচ্ছে। সেজন্য আমরা ভয় পাবো না। আর আমরা একটা কাজ ভুল করছি কি, যখনই তৃণমূলের কোনো ব্যক্তিরা বোম মেরে দিচ্ছে নিজের বাড়িতে, নিজের দোকানে বোম মেরে আয়োজক চাপিয়ে দিচ্ছে, আর আমাদের ছেলেগুলো ভয়ে কুটিয়ে যাচ্ছে। ভয় পাবেন না, ভয় পাবেন কেন? আপনারা মিথ্যাকে মিথ্যা বলবেন, সত্যকে সত্য বলবেন। আপনারা পাল্টা অভিযোগ করুন, থানায় এফআইআর করবেন, কমপ্লেন করবেন, লিখিত কমপ্লেন। সেটা আপনারা করছেন না, পিছিয়ে যাচ্ছেন। এখানে তো পয়েন্ট হয়ে যাচ্ছে। ওরা বোম মারার আগের দিন কমপ্লেন করে রাখেন, মেরে দিয়ে চলে যাচ্ছে ওখানে, যার আইএসআইরা বোম মেরেছে। এটা হচ্ছে। আর যারা আইসি সাহেব আছেন ওনাদেরকে অনুরোধ করবো, আপনারা কিন্তু আপনারা সিআরপিসি, আইপিসি মেনে কাজ করুন, না হলে আপনাদেরও ব্যবস্থা কিন্তু আমরা হাইকোর্টে বুঝিয়ে দেবো। সেক্ষেত্রে সংগঠন করতে গিয়ে কোনো সমস্যা আশা করি আসবে না। আমাদের লিগ্যাল সেল খুব স্ট্রং, ভীষণ স্ট্রং। কালকে আপনারা শুনেছেন, দেখেছেন, ডায়মন্ড হারবার লোকসভা তিনি প্রার্থী মজনু সাহেব, উনাকে আপনার মিডিয়া পুলিশ গ্রেপ্তার করেছিলেন। তো সেই খবরটা কিন্তু ভাইজান আমাদেরকে দিয়েছিলেন যে গ্রেপ্তার করেছে। আমি যাবো? আমি বললাম না, আপনি তো 1000 ভোট, আগে 500 ভোল্টের সামলা। সেক্ষেত্রে আমরা গেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো মামলা দিয়ে দিয়েছে বা খুব জটিল মামলা হয়ে গেছে, বা টিএমসি যারা বন্ধুরা আছে ওটা অভিষেকের গড় বলে নাকি পরিচিত, মডেল, অভিষেক মডেল। ওই মডেলে গেলাম, রাস্তায় যাচ্ছি, ঢুকতে পারছি না, এত বড় বড় সব রাস্তার। কেউ এই ছদ্মবেশধারী কুকুরকে ভোট দেবেন? যারা কিনা এই রমজান মাসে রোজা না করে ভর পেট বিরিয়ানি খেয়েছে, তারপরে ইফতার পার্টিতে এসে পুরো ঘোমটা আর টুপি পরে বসে বলছে খুব মজা, দেখুন চলছে। এইসব ভণ্ডকে এখন শিক্ষা দেবেন না কখন দেবেন? এদেরকে ভাই ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করা যায় না। এতদিন আমাদের ভুল বুঝেছে। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটা কচু ভান্ডার। ওটা ওই ভান্ডারে কি আছে উনি নিজে জানেন? রাইনু স্যার কিছু আমি বলছিলেন, বাস্তব কথা। এটা আমাদের সচেতন হতে হবে, আমাদের বুঝতে হবে। আমরাই তো বোকা, তাই আমাদের বোকা বানাচ্ছে। আমি যদি চালাক থাকি বা সচেতন থাকি, তারা আমাকে বোকা বানাতে কি পারবে? পারবে না। বলিয়ে সচেতন হতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা সংবিধানটাকে দেখবো, যে আমাদের যে সংবিধান জানার রাইট আছে, সংবিধান না জানার কারণের জন্য এই চটিয়াটা পুলিশগুলো বদমাইশি করছে। এই পুলিশদের বাবা মারা কিন্তু পড়াশোনা করিয়েছে, বহু কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আইএস হয়েছে, আইপিএস হয়েছে। তারা বর্তমান চটি চাটতে চাটতে এত বাজে হাল হয়েছে, এখন কথা বলে থুতু বেরো না, কাদা বেরো। তারপরেও কিন্তু দেখুন ডিএ পায় না, ওদের যে ন্যায্য ডিএ সেটাও পায় না, আর গরুর মতো খায়, রোদে জলে গরুর মতো খায়। তারপরেও এরা আইএসএফ এর ছেলেদেরকে টার্গেট করে তুলে নিয়ে যাচ্ছে। কমপ্লেন হচ্ছে, এফআইআর হচ্ছে, 1 ঘন্টার মধ্যে আমাদের ছেলে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কি হলো না? এফআইআর হয়েছে। আমরা এফআইআর করছি, বলছি না তদন্ত সাপেক্ষ ব্যাপার। বুঝুন এই চটিয়াটার কত মজা, কত গুণ, তারপরেও এরা এটা করছে। তবে না, বেশি দিন নয়, 4 তারিখের পরে এদেরও খেলা হবে। যাই হোক, আপনাদের এখানে যারা ছিল আজকে পথ পরিক্রমা, পথসভা ছিল, ভেবেছিলাম হয়তো পথসভা মানে ছোট মতো করে হবে। আসার সময় দেখছিলাম সায়নী দেবীর যে ওখানে একটা পথসভা কি ছিল একটা, ওর দেখলাম উপরে স্টেজটা ভেঙে টের একদম ইয়েস হয়ে পড়ে আছে। আমি বললাম হয়তো এটা আমাদের কিনা। তারপরে দেখুন না, সায়নী হবে। সেই সায়নী দেবী যিনার নামটাও মুখে আনতে খারাপ লাগে, লজ্জা লাগে, উনি একটা শুটিং করেন, মুভি করেন। সেই মুভিটা আমরা পরিবারের লোকজন একই সঙ্গে দেখতে পারবো না। উনি এমন মুভি করেন। আর ওই ব্যক্তিকে যদি আমরা সংসদে নিয়ে যাই, এই যুবকগুলো কি হাল হয় বুঝতে পেরেছেন তো? আমাদের যে হিন্দু আরাধ্য যারা মানে মায়েরা আছেন, যারা মায়েরা বোনেরা আছেন হিন্দু ধর্মে বিশ্বাসী, ওনারা কিন্তু একটা আরাধ্য দেবতা অর্থাৎ শিবকে পুজো করেন, আরাধনা করেন। সেই শিব লিঙ্গকে উনি ছাড়েন না। আর উনি এমপি হয়ে আসলে আমাদের ছাড়বে নাকি? সচেতন হতে হবে ভাই।